আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম। 3 মিনিট টাইম দেন খাওয়া শেষে। না, কোনো টাইম দেওয়া হবে না, আমি তো খাই নাই এখনো। তোমরা কেন আমাকে ফেলে, একটু তো বললে না যে ভাই খাচ্ছি, আসেন, আপনার দাওয়াত। আবার বলতেছো যে খাচ্ছি, একটু টাইম দেন 3 মিনিট। ছি ছি ছি। রনি, ওয়ালাইকুম আসসালাম। মাইশা, ওকে। এমসিকিউ আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এমসিকিউটা আমরা এমনভাবে শিখেছি যে এখন কোনো একটা এমসিকিউ আসলে আমরা একটা অপশন দেখে বুঝে ফেলতে পারবো যে কি হতে পারে। যেমন মনে করো আসলো যে সাপোজ মনে করো যে রহিম মিয়া উন্নত জাতের হচ্ছে পেয়ারা চাষ করলো। এখন বললো যে রহিম মিয়ার ব্যবহৃত প্রযুক্তিটি কি? আসলো ভার্চুয়াল রিয়েলিটি। খ নম্বর অপশনে আসলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। গ নম্বর অপশনে আসলো বায়ো ইনফরমেটিক্স। ঘ নম্বর অপশনে আসলো তোমার হচ্ছে মনে করো যে বিশ্বগ্রাম। এখন প্রথমে ভার্চুয়াল রিয়েলিটি হবে না, কারণ কি উন্নত ফসল ভার্চুয়াল রিয়েলিটি হতেই পারে না। তার পরবর্তীতে তোমার আরেকটা ছিল কি বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্সের সাথে উন্নত ফসল সম্পর্কিত না। তারপরে হচ্ছে তোমার বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম তো যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, বিশ্বগ্রামের সাথে উন্নত ফসল কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানে কখনো যদি প্রথম অধ্যায় থেকে এমসিকিউ এমন হয় যে একদম কমন পড়ে নাই, তারপরে অপশন থেকে ইনশাল্লাহ তোমরা রাইট অ্যান্সার দিয়ে ফেলতে পারবা, যারা এই লাস্ট 3টা ক্লাস খুব ভালোভাবে করেছো আশা করি। ঠিক আছে, এই যে অলরেডি বলে ফেলছে অলরেডি একজন, এই যে সুমা অলরেডি বলে ফেলছে। ওকে, সবাই আশা করি যুক্ত হয়ে গিয়েছো। আমরা এখন সৃজনশীল আলোচনা করব। ঠিক আছে, ওই যে সৃজনশীল জাকারিয়া, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে। উন্নত জাত তৈরি হয় কিসের মাধ্যমে? জিন চেঞ্জ করে। জিন চেঞ্জ করা হয় কিসের মাধ্যমে? জিন চেঞ্জ করা হয় জিন চেঞ্জ করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। আচ্ছা, আনন্দ সরকার, আমি ভাবতে পারিনি এত ভালো করে বুঝতে পারবো। ধন্যবাদ ভাইয়া। ইনশাল্লাহ এখন আমরা যে সৃজনশীল দেখবো, ঠিক আছে, আমি বলি তোমাদেরকে, আমি ক খ প্রত্যেকটা অধ্যায়ের 6টা অধ্যায়ের ক খ একসাথে আমি পড়াই দিব, সাজেশন দিয়ে দিব। ক খ আমি পড়াবো না এখন, আমি যে অধ্যায়গুলো পড়াবো গ আর ঘয়ের দিকে ফোকাস রাখবো। ঠিক আছে, গ আর ঘয়ের দিকে ফোকাস রাখলে ক খর 50-70% হয়েই যায়। তারপরেও ক খয়ের জন্য ডেডিকেটেড একটা ভিডিও বা হচ্ছে ক্লাস নিয়ে নিব আমি, সেটা পুরো 6টা অধ্যায়েরই, সেটা পরে। ঠিক আছে, এখন ইনশাল্লাহ এই যে আমরা সিকিউ আলোচনা করব। সিকিউ আলোচনা করলে তুমি আরো ভালো করে বুঝতে পারবা যে হচ্ছে যে এমসিকিউ যতটা সহজ লাগছে, সিকিউ তার থেকে বেশি সহজ। এটার একটু ধাঁচ বা একটু হচ্ছে আমরা আজ পেয়েছিলাম আগের দিনের ক্লাসে, কয়েকটা সৃজনশীল দেখেছিলাম। এবার আসো আমরা ক্যাডেট কলেজের প্রশ্ন দেখি, বোর্ড প্রশ্ন দেখি, গুরুত্বপূর্ণ কয়েকটা কলেজের প্রশ্ন দেখি। তাহলে বুঝতে পারবা যে আসলেই সহজ। প্রথম অধ্যায় আসলেই সহজ। অনেকে থিওরি মনে করে এটা ছেড়ে দেয়, বাট এটা তোমার বিপদের বন্ধু। কখনো যদি প্রশ্ন কমন না আসে, তখনই প্রথম অধ্যায় অ্যান্সার করা লাগবে। ঠিক আছে, তো ঠিক আছে, আর কথা না বলে ছোট্ট বন্ধুরা আসো আমরা পড়ালেখা শুরু করে দিই। সো আমাদের প্রথম প্রশ্ন, মির্জাপুর ক্যাডেট কলেজ 26 সালে, এই 2026 সালে প্রশ্ন আসছে যেগুলো সেগুলো। তো এখন আচ্ছা, এখন বলতে ভাই এগুলো পড়লেই হবে, এগুলোর বাইরে তুমি এমসিকিউ কোথায় পাবা আমাকে দেখাও না। যে ভাই আমি দেখি যে তুমি টেস্ট পেপার নিয়েছো, আশা করি টেস্ট পেপারের প্রশ্নগুলো একটু দেখো, কলেজের প্রশ্নগুলো দেখো। আমি যেগুলো পড়াইছি, যেভাবে বুঝাইছি, এর বাইরে কোনো, এই রিলেটেডের বাইরে কোনো আকাশ থেকে কোনো প্রশ্ন আসছে কিনা তুমি এমসিকিউ একটু দেখো। ঠিক আছে, আচ্ছা, লজিক গেটটা সম্ভবত তোমাদের পড়াবে, তোমাদের সিএম ভাইয়া পড়াবে। তো উনি আশা করি বুঝাই দিবে সব কিছু, সমস্যা নাই। আচ্ছা, এখন আসো সহজ সহজগুলো। ওই দিন কয়েকটা দেখাইছিলেন সহজ সহজগুলো। সহজ সহজগুলো না, এগুলাই সহজ। ঠিক আছে, ওই যে আমার বক বক শুনছিলা 2টা ক্লাস, এই জন্যই এগুলো সহজ। সোহেল ভাই, আচ্ছা পরে করতেছি। এটা কাটা গেছে না, এটা একটু কাটা গেছে।
সোহেল ভাই, এটা একটু কাটা গেছে, ঠিক করে দিন ওই যে ওই পাশে, বা ক্যামেরাটা একটু এদিকে দিয়ে দিলে, হ্যাঁ এটা টান দিয়ে দিই, ঠিক আছে আচ্ছা। ওকে, এখন আসো যে একজন বললো সহজ সহজ প্রশ্ন, তুমি দেখো এই ক্যাডেট কলেজের প্রশ্ন সহজ, ক্যাডেট কলেজের প্রশ্ন সহজ। তো চলো শুরু করি। প্রথমে দেখো এখানে বলা আছে কি যে হিমেল ড্রাই ল্যাবে আর কি, ড্রাই ল্যাবে জৈব সম্পর্কিত সমস্যা সমাধানের চেষ্টা করছিলেন। দেখো উত্তর কিন্তু আমরা পেয়ে গিয়েছি, এখানে আমরা কিন্তু উত্তর পেয়ে গিয়েছি। কিভাবে উত্তর পাইছি দেখো, এখানে বলা আছে ড্রাই ল্যাবে জৈব সম্পর্কিত সমস্যা সমাধানের চেষ্টা করছিলেন। এর মানে কি জৈব সম্পর্কিত সমস্যা সমাধানের চেষ্টা, এটার অ্যান্সারটা তোমরা দাও। এটা প্রশ্নের দিকে তাকায় না কেউ, তোমরা এটার অ্যান্সার বলো যে এটা কিসের কোন টেকনোলজির কথা বলা হয়েছে। একদিন তার এক বন্ধু তাকে একটি ঘরে নিয়ে যায় এবং মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা লাভ করে, মানে একটা ঘরে নিয়ে মহাকাশ ভ্রমণ অভিজ্ঞতা করছে, ঘরে যেয়ে মহাকাশে যে চলে গেছে ওইরকম ভ্রমণ চাই অভিজ্ঞতা লাভ করছে। তাহলে এখানে কোন টেকনোলজি বলো, এটা কোন টেকনোলজি আর এটা কোন টেকনোলজি আমাকে একটু বলো। আচ্ছা দেখি কমেন্টে কে কি বললো। ওকে, অনেকে অ্যান্সার দিয়ে ফেলছে, ওরে বাপরে কত অ্যান্সার চলে আসছে। তোমরা তো দেখছো, তোমরাই হয়ে গেছো প্রশ্নকর্তা। এই যে বলে ফেলতেছে, মাইশা বললো, তারপর হচ্ছে সুমা বললো বায়ো ইনফরমেটিক্স ভার্চুয়ালিটি, বায়ো ইনফরমেটিক্স ভার্চুয়ালিটি। ফাহমিদা আলিনা বলতেছে, তারপর হচ্ছে অর্ণিকা বলতেছে, ভেরি গুড ফাহমিদা। আফিফা কথা, তারপর হচ্ছে মালিহা, পিয়া, মাইশা, ভেরি গুড ভেরি গুড। ওরে অনেক কমেন্ট, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা আচ্ছা যারা এই দুইটা আগের দিনে দুইটা ক্লাস করছো তারা চোখ বন্ধ করে অ্যান্সার বলে ফেলতে পারতেছো। দেখো প্রশ্নের দিকে তাকানোর দরকার নেই, তুমি বুঝতে পারতেছো তোমাকে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে প্রশ্ন করবে, তুমি বুঝতে পারতেছো তোমাকে বায়ো ইনফরমেটিক্স নিয়ে প্রশ্ন করবে। এখন প্রশ্নটা কি হবে, প্রশ্নটা হবে বলতে পারে যে ভার্চুয়াল রিয়েলিটি বাস্তব জীবনে কি প্রভাব ফেলে, এই একটা প্রশ্ন হতে পারে। অথবা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যে দক্ষ জনবল কিভাবে তৈরি করা যায়, ওই যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনবল তৈরি করতে পারবে। তো ওই ঘুরে ফিরে অ্যান্সার একই, ভার্চুয়াল রিয়েলিটি আসলে কিভাবে কাজ করে, কোথায় ব্যবহার করা হয়। বায়ো ইনফরমেটিক্স কি প্রশ্ন হতে পারে, যেই প্রশ্নই হোক ঘুরে ফিরে অ্যান্সার একই হবে। বায়ো ইনফরমেটিক্সটা আসলে কি, এর মাধ্যমে কি করা হয়, বিভিন্ন রোগ নির্ণয় করা হয়, ওষুধ নির্ণয় করা হয়, ঠিক আছে, এই যে বিভিন্ন জৈব সমস্যা সমাধান করা হয়, জৈব সমস্যা বের করা হয়, জৈবিক ডেটা বিশ্লেষণ করা হয়, এগুলাই। সো তুমি যদি বায়ো ইনফরমেটিক্স নিয়ে এক পেজ তুমি এমনিতে নোট করে রাখো, ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় ব্যবহার করা হয়, শিক্ষাক্ষেত্রে, বিনোদন ক্ষেত্রে, তারপরে সামরিক ক্ষেত্রে, ওই যে আমি ক্ষেত্রগুলো দেখালাম, ওইগুলো পয়েন্ট দুই লাইন করে যদি 1-1.5 পেজ লিখে রাখো, ওইটাই তোমার পরীক্ষা আসবে শেষ, ওই একটা জিনিসই। এখন আসো আমরা প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত হিমেল কর্তৃক ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তো হিমেল কর্তৃক ব্যবহৃত প্রযুক্তিটা কি, বায়ো ইনফরমেটিক্স, ওই সম্পর্কে বর্ণনা করে দিবা, কাকে বলে।
প্রথমে বলবা উদ্দীপকে হিমেল কর্তৃক ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে বায়োইনফরমেটিক্স। এরপরে বলবা উদ্দীপকে হিমেল ড্রাই ল্যাবে জৈব সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য কাজ করছিলেন। সো এরপরে তুমি বলবা যে বায়োইনফরমেটিক্স জৈবিক ডেটার সমাহার, যেখানে জৈব তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়, জৈবিক ডেটা বিশ্লেষণ করা হয়। এখানে জীববিজ্ঞানের সাথে গণিত, পরিসংখ্যান, তারপরে ডেটাবেস, কম্পিউটার বিজ্ঞান, এগুলো একত্রিত হয়ে এই জৈবিক ডেটাগুলো আলোচনা করা হয়। এর মাধ্যমে বিভিন্ন রোগ নির্ণয় করা হয়, ওষুধ নির্ণয় করা হয়। ঠিক আছে? তো এই লেখাগুলো তুমি এক পেজ যখন লিখে, তুমি একটা বই পড়ো, বইয়ের মধ্যে একটা টপিক পড়ো, পড়ে এক পেজ নোট করে ফেলো, ওইটাই তুমি আলোচনা করে দিলা, শেষ। ঘ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত সিমুলেশন কক্ষে কোন প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে? সিমুলেশন কক্ষে কোন প্রযুক্তি? উদ্দীপকে উল্লেখিত সিমুলেশন প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। এরপর তুমি ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা দিবা। বাস্তব নয়, তবে বাস্তবের মতো অভিজ্ঞতা অর্জন, কম্পিউটারের বিজ্ঞানের যে স্বনির্ভর ব্যবস্থাটা আছে সেটাকে বলা হয় কি? ভার্চুয়াল রিয়েলিটি। তো উদ্দীপকে তার বন্ধু তাকে কোথায় নিয়ে গেছে? একটা ঘরে নিয়ে গেছে, ওই যে বিশেষ নিয়ন্ত্রণ, কম্পিউটার নিয়ন্ত্রিত একটা ঘর, সেখানে নিয়ে তারা মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা লাভ করে। তার মানে এখানে তারা হেড মাউন্টেন ডিসপ্লে এসব ব্যবহারের মাধ্যমে, তাদের সেন্স কন্ট্রোলের মাধ্যমে তারা কি করেছে? তারা হচ্ছে এই বাস্তব নয় তবে বাস্তবের মতো অভিজ্ঞতার কারণে তারা হচ্ছে মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা লাভ করেছে। তো এর মাধ্যমে এরপরে তুমি বলবা যে আরও বিভিন্ন ধরনের কাজ করা যায়, মোটর ড্রাইভিং প্রশিক্ষণ করা যায়, এই সেই হ্যান ত্যান যা আছে এগুলো তুমি বলে দিবা, শেষ। বুঝতে পারছো কতটা সহজ প্রথম অধ্যায়? আচ্ছা, এখন তুমি বলো যে ভাই একটা প্রশ্ন সহজ হয়েছে তাই বলি কি এটা? কেন, ওই দিন যে প্রশ্নগুলো দেখছো ওইগুলো কিন্তু এরকমই ছিল। ঠিক আছে, আসো এবার এর পরে আসি, পরের প্রশ্নটাতে আসি। এবার আমরা একটা কলেজ, ক্যাডেট কলেজ থেকে এসে একটা এমনিতে কলেজে আসলাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এটাও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে টেস্ট পরীক্ষার প্রশ্ন। প্রশ্নের দিকে তাকানোর আগে দেখি আমরা প্রশ্ন কি আসছে আমরা বের করে ফেলতে পারি কিনা উদ্দীপক দেখে। দেখো উদ্দীপকে কি বলা আছে? জনাব ফরিদ একজন বৈমানিক, মানে বিমান চালায়। তিনি কম্পিউটার মেলা থেকে 1 টেরাবাইট একটা হার্ড ডিস্ক কিনলেন। এটির আকার বেশ ছোট। তার মানে উনি একটা ডিভাইস কিনলেন যেটা অনেক ছোট। এখন ডিভাইস কেন ছোট হয় বলো তো? সবাই একটু চিন্তা করে ফেলো, ডিভাইসগুলো কেন ছোট হয়? আগে ডিভাইস অনেক বড় ছিল, এখন কোন প্রযুক্তির কারণে ডিভাইস ছোট হয় বলো? ওইটাই আসছে প্রশ্ন, আমি শিওর। অবাক হলেন, ঠিক আছে, ডিভাইসটা ছোট, এটা তুমি অবাক হলেন যে প্রযুক্তির অগ্রযাত্রায় বিভিন্ন ডিভাইসের আকার ছোট হয়ে আসছে। ওকে, তাহলে আমরা বুঝছি গ আর ঘয়ের মধ্যে এই প্রযুক্তি নিয়ে আলোচনা করেছে। কোন প্রযুক্তি সবাই কমেন্টে করো, ঠিক আছে? এবার আসো, বিমান চালানো প্রশিক্ষণ ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে। বিমান চালানোর প্রশিক্ষণ যেটা, সেটাতেও পরিবর্তন এসেছে। এখন সত্যিকারের বিমান ব্যবহার না করে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে প্রশিক্ষণ। বলো এটা কোনটা? এটা কোনটা? এটা কি? এটা কোন টেকনোলজি? তাহলে এখানে দুটো টেকনোলজির কথা বলা হয়েছে। কি টেকনোলজি বলো? এই যে অলরেডি ঝুমা আক্তার, তারপর হচ্ছে দীপ দত্ত, তারপর হচ্ছে রনি অলরেডি বলে ফেলেছে। প্রথম টেকনোলজিটা হচ্ছে ন্যানো টেকনোলজি। এই যে তারপর হচ্ছে অর্নিক অলরেডি বলে ফেলেছে। দ্বিতীয়টা ভার্চুয়াল রিয়েলিটি, রনি বলে ফেলেছে দ্য ভার্চুয়াল রিয়েলিটি। এই দেখছো, তার মানে প্রথমটা ক্ষুদ্র কিভাবে হয়, ন্যানো টেকনোলজি আণবিক পর্যায়ে কাজ করে, ন্যানো টেকনোলজি ক্ষুদ্র জিনিস নিয়ে কাজ করে, ন্যানোমিটারে কাজ করে। তো ন্যানোমিটারে কাজ করার কারণে চিপগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এই জন্য এই যে তিনি যে হার্ড ডিস্কটা কিনছেন সেটা অনেক ছোট, ন্যানো টেকনোলজি। এবার তুমি ন্যানো টেকনোলজি কাকে বলে, ন্যানো টেকনোলজি কোথায় কোথায় ব্যবহার করা হয়, ন্যানো টেকনোলজির কারণে কেন ছোট হয়েছে, এই বর্ণনাটা তুমি দিয়ে দিবা। এটা কোথায় আসছে দেখি, আমরা প্রশ্ন ছাড়াই উত্তর বলে ফেলতেছি। এই যে দেখো, উদ্দীপকের ছোট আকারের হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বৃদ্ধিতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দাও। ন্যানো টেকনোলজির বর্ণনা দিয়ে দিবা। বিমান চালানোর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি নগর পরিকল্পনার ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা ব্যাখ্যা করো। বিমান চালানোর প্রযুক্তিটা কি? বিমান চালানোর প্রযুক্তিটা ভার্চুয়াল রিয়েলিটি। এখন এখানে প্রশ্নটা একটু ঘুরে আসছে, তুমি একটু ভয় পেয়ে যেতে পারো ভাই, নগর পরিকল্পনা। নগর পরিকল্পনা মানে সোজা হিসাব, একটা শহর কিভাবে সাজাবে, সুন্দর করবে, সেই পরিকল্পনা। ইয়েস, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি হচ্ছে একটা নগর কি রকম হবে, এটার ওরিয়েন্টেশন কি হবে, কোথায় কি হবে, কোথায় রাস্তা হবে, কোথায় পার্ক হবে, এই জিনিসগুলো তুমি আগে নিজে এক্সপ্লোর করে ফেলতে পারবা। এক্সপ্লোর করে তুমি দেখতে পারবে, ও আচ্ছা এখানে পার্ক হলে তো ভালো না, এখানে পার্ক হলে ভালো, এখানে রাস্তাটা এদিক না হলে ওই দিক হলে ভালো। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি নগরটাকে সংস্কার করার আগে, শহরটাকে সংস্কার করার আগে তুমি নিজে আগে অভিজ্ঞতা নিতে পারবা। তার মানে কার মাধ্যমে? সেটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তারপরে তুমি সেইভাবে পরিকল্পনা করে সেটাকে বাস্তবায়ন করতে পারবা। এরপর আবার বলে দেবা যে এই ভার্চুয়াল রিয়েলিটি আরও কোথায় কোথায় ব্যবহার করা হয়, একটু 2-1 পেজ বাড়ানোর জন্য আর কি, ঠিক আছে? যেমন ঘয়ের প্রশ্ন যেহেতু 1.5 থেকে 2 পেজ হইলে এনাফ, ঠিক আছে? 2 পেজের এক্সেস করা দরকার নাই, ঠিক আছে? মনে করো তুমি যদি 2 পেজ লেখো, তাহলে যদি ওই টিচার তোমাকে, তুমি যদি সুন্দরভাবে 2 পেজ দেখো তাহলে 1.5 থেকে 2 পেজ, ওই টিচার যদি তোমাকে 4-4 দেয় বা তাহলে তুমি 3 পেজ লিখলেও 4-4 দেবে। কিন্তু তুমি
যদি 2 পেজ লিখে 4-3 পাও, মনে করো ওই শিক্ষক মনে হলে তোমাকে 3 দিব, তাহলে তুমি 3 পেজ লিখলেও 3 দিবে, 4 পেজ লিখলেও উনি 3 দিবে, ঠিক আছে? সো 2 পেজ এক্সেস করার দরকার নেই। ক আর খ 1 পেজে লেখার চেষ্টা করবা, গ নাম্বার 1 পেজ থেকে 1.5 পেজ, ঘ নাম্বার 1.5 পেজ থেকে সর্বোচ্চ 2 পেজ, ঠিক আছে? আচ্ছা, এবার আসো পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্নটা কোন স্কুলের, কোন কলেজের? নটরডেম কলেজ, ঠিক আছে? সো নটরডেম কলেজে কি প্রশ্ন আসছে দেখি। ডাক্তার রায়হান উন্নত প্রযুক্তির সহায়তায় কৃত্রিম পরিবেশে প্রশিক্ষণ নিতে বিদেশে ভ্রমণের উদ্দেশ্যে বিমানবন্দরে গেলেন। শেষ প্রশ্ন আমি পেয়ে গেছি, কি প্রশ্ন আসছে? কৃত্রিম পরিবেশে প্রশিক্ষণ, কৃত্রিম পরিবেশে প্রশিক্ষণ, এখানে আমি বুঝে গেছি যে কি প্রশ্ন চলে আসছে। তো আমরা একটা জিনিস ভালোভাবে দেখতে পাচ্ছি, একটা জিনিস খুব আসতেছে পরীক্ষায়, এই যে এবারের টেস্ট পরীক্ষায়, ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে? তো কৃত্রিম পরিবেশে যে প্রশিক্ষণটা সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে এখানে আলোচনা আছে। আচ্ছা, এরপরে আসো, ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে তিনি লক্ষ্য করলেন তার ই পাসপোর্ট, দেখো পাসপোর্টের নাম কিন্তু ই পাসপোর্ট, এটা আবার অনেকে বুঝো না, ঠিক আছে? এটা ইলেকট্রনিক পাসপোর্ট, এখানে তোমার অনেক কিছু ইনক্লুডেড থাকে, সেটা একটু পরে বলতেছি। ভিতরে থাকা এই যে দেখো ই পাসপোর্টের মধ্যে ভিতরে থাকা ইলেকট্রনিক চিপটি স্ক্যান করার সঙ্গে সঙ্গে চিপে সংরক্ষিত তথ্য ব্যবহার করে তার পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে গেল এবং খুব দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলো। দেখো ইমিগ্রেশন, তুমি কোথাও যাবা, কোনো দেশে যাবা, তখন তুমি, তোমার কাছে এক পাসপোর্ট থাকতে হবে, সেটা ই পাসপোর্ট হোক আর নর্মাল পাসপোর্ট হোক। তখন তুমি যখন বিমানবন্দরে ঢুকবা তখন তোমার ইমিগ্রেশন হবে, তো তোমার পরিচয়, তথ্য পরিচয় যা আছে সব যাচাই বাছাই করা হবে, তোমার পাসপোর্টের সাথে সব কিছু ম্যাচ করানো হবে। তো এটাকে ইমিগ্রেশন বলা হয়। তো ই পাসপোর্টের ক্ষেত্রে কি হয়, ই পাসপোর্টের মধ্যে একটা চিপ থাকে, এটা ইলেকট্রনিক পাসপোর্ট, এখানের মধ্যে একটা চিপ থাকে, এই চিপটাকে স্ক্যান করার মাধ্যমে তোমার তথ্য সব যাচাই বাছাই অটোমেটিক হয়ে যাবে, ম্যানুয়ালি আর কিছু করতে হবে না, তোমার নাম কি, এই কি, সেই কি, হ্যান ত্যান চেক করার দরকার না, ফিঙ্গারপ্রিন্ট কিছু, মানে হচ্ছে অত সময় আর লাগে না। সো এখন সেটা ওই চিপের মধ্যে থাকার কারণে তোমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে সাথে সাথে সব ম্যাচ করে সেটা কাজ হয়ে যায়। তো তাহলে এটা বুঝতে একটু প্রবলেম হইতে পারে, যেহেতু ই পাসপোর্ট সম্পর্কে অনেকের আইডিয়া নাই। তো ই পাসপোর্ট হচ্ছে ওইখানে, ই পাসপোর্টের মধ্যে তোমার ফিঙ্গারপ্রিন্ট, ফেস এগুলো হচ্ছে সংরক্ষিত থাকে। তো তুমি যখন ফিঙ্গার দিবা ওটা ম্যাচ করলেই হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখন তাহলে বুঝে ফেলছো যে আসলে আসলে এটা কি। ই পাসপোর্ট জিনিসটা হচ্ছে আসলে তোমার ওই যে বায়োমেট্রিক্স, সোজা হিসাব, তোমাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিতকরণ করে ফেলছে, তোমাকে অদ্বিতীয়ভাবে তোমার পরিচয় সব নিয়ে আসছে। যে দেখো তার পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে গেল, যে তার পরিচয় স্বয়ংক্রিয়তা মানে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিতকরণ করে ফেলতে পারছে ওই ই পাসপোর্টের জন্য। সো ওইটা আসলে কি, ওইটা আসলে বায়োমেট্রিক্স, কারণ ওইখানে ফিঙ্গারপ্রিন্ট, ফেস এগুলা সেট করা থাকে, বুঝতে পারছো? তো তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, দ্বিতীয়টা হচ্ছে তোমার কি, বায়োমেট্রিক্স, ঠিক আছে? বায়োমেট্রিক্স। তো এখন এখানে আমাদের প্রশ্ন, ডাক্তার রায়হানের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তির ব্যাখ্যা করো। ভার্চুয়াল রিয়েলিটি ব্যাখ্যা করতে হবে। ইমিগ্রেশনে কাউন্টারে ডাক্তার রায়হানের পরিচয় যাচাই করার প্রযুক্তিটি ব্যাখ্যা বিশ্লেষণ করো। কি, সেটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। দুইভাবে হয়ে, বায়োমেট্রিক্স কাকে বলে, যে হচ্ছে না, তো প্রথমে বলবা যে এটা হচ্ছে বায়োমেট্রিক্স, এরপরে তুমি বলবা যে উদ্দীপকে এখানে হচ্ছে যে চিপ সংরক্ষিত আছে, ই পাসপোর্ট ব্যবহার করেছে, এখানে তার ই পাসপোর্টের মধ্যে সংরক্ষিত থাকে তার ফিঙ্গারপ্রিন্ট, ফেস, তো এগুলার সাহায্যে যখন তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিতকরণ করা যায় তাহলে সেটা হবে আমাদের বায়োমেট্রিক্স। এরপর তুমি বায়োমেট্রিক্স কাকে বলে বলবা। বায়োমেট্রিক্স প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়, শারীরবৃত্তীয় এবং আচরণিক। শারীরবৃত্তির মধ্যে আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস রিকগনিশন, আইরিশ স্ক্যানার, তারপর হচ্ছে হ্যান্ড জিওমেট্রি, ডিএনএ রিকগনিশন, এগুলো বলবা। আর আচরণগতের মধ্যে রয়েছে কি, ভয়েস রিকগনিশন, তারপর সিগনেচার ভেরিফিকেশন, এগুলো হচ্ছে তুমি বলে ফেলবা, ঠিক আছে? টাইপিং কি স্ট্রোক। তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এগুলো অ্যান্সার করতে হবে। সহজ প্রশ্ন, সব সহজ প্রশ্ন। এবার নটরডেমের পরে আমরা পরবর্তী প্রশ্নে আসি, হলি ক্রস। দেখি হলি ক্রসে কি প্রশ্ন আসলো। হলি ক্রসের প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো হলি ক্রসের মধ্যে বলা আছে, ডাক্তার রাসেল তার গবেষণাগারে অনেকদিন ধরেই এমন একটি বিষয় নিয়ে গবেষণা করছেন যেটি ব্যবহার করে নানা ধরনের ক্ষতিকর ও বিষাক্ত দূষণ সৃষ্টিকারী পদার্থগুলো নষ্ট করে ফেলা যায়। এটা হয়তোবা আগের প্রথম দুইটা ক্লাস করে অ্যান্সার করতে নাও পারো, কিন্তু আজকের এমসিকিউ ক্লাস করলে এটা অ্যান্সার করে ফেলা উচিত, ঠিক আছে? এই যে এখানে কোন টেকনোলজির কথা বলা হয়েছে, প্রথম টেকনোলজিটার নাম আমাকে বলো, যেটি ব্যবহার করে নানা ধরনের ক্ষতিকর ও বিষাক্ত সৃষ্টিকারী পদার্থগুলোকে নষ্ট করে ফেলা যায়। এই প্রথমটা কোন টেকনোলজির কথা বলা হয়েছে আমাকে একটু বলো তো। ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ নষ্ট করে ফেলা যায়, আমাকে একটু বল, এটার অ্যান্সার কি হবে?
আর দ্বিতীয় বলছে তিনি তার গবেষণাগারে নথিপত্র এমন একটি লকারে রাখেন যেখানে নির্দিষ্ট জনে শুধুমাত্র তার হাতের স্পর্শ দিলেই খুলে যায়। হাতের স্পর্শ দিলেই খুলে যায়। তাহলে এটা আমরা বুঝতে পারছি, হাতের স্পর্শ দিলে মানে এটা তো আমরা বুঝতে পারছি এটা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের কোন অংশটা? হ্যান্ড জিওমেট্রি, ওই যে হাতের রেখা শনাক্তকরণ, যেহেতু আঙ্গুল বলা নাই, হাত দিলে খুলে যায় বলছে, তার মানে এটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। ঠিক আছে, প্রথমটা কি হবে দেখি। এই যে অনেকে, একজন বলছে ক্রায়োসার্জারি, খাইছে রে। আর অনেকে ন্যানো টেকনোলজি, সাদিয়া, তারপরে নুসরাত, আরো অনেকে আগে বলছে, নাম চলে গেছে, ফাতেমা রহমান, ফাতেমা সিদ্দিক, তারপর হচ্ছে ফাহমিনা রহমান, ওকে, তারপর হচ্ছে অর্নিকা, ওকে ওকে, ইয়েস ইয়েস, ন্যানো টেকনোলজি। ক্রায়োসার্জারি কেন বলতেছো মিনহাজুল? এখানে ক্রায়োসার্জারি কোন দিক দিয়ে আসে? এখানে দেখো, ক্রায়োসার্জারি মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানুষের ক্যান্সার কোষ ধ্বংস করে, মানুষের ক্ষতিকারক কোষ ধ্বংস করে। আর এখানে কি ধ্বংস করছে? যে গবেষণাগারে অনেকদিন ধরে এমন একটি বিষয় নিয়ে গবেষণা যেটি ব্যবহার করে নানা ধরনের ক্ষতিকর ও বিষাক্ত দূষণ সৃষ্টিকারী পদার্থ, যেমন ময়লা আবর্জনা, ঠিক আছে, দূষণ সৃষ্টিকারী, যেগুলো পরিবেশ দূষণ করে ওই রকম সৃষ্টিকারী পদার্থ। তো পরিবেশ দূষণ করে, ওটা তো সার্জারির সাথে সংযুক্ত না। একটু ভালো করে প্রশ্ন বুঝতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে ন্যানো টেকনোলজি, কারণ আমরা জানি বিভিন্ন ধরনের ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়, যেগুলোর মধ্যে এই দূষণকারী পদার্থগুলোকে নষ্ট করার জন্য উপাদান থাকে, ওইগুলো ব্যবহার করলে নষ্ট হয়ে যায়। ওই যে আমি আগের ক্লাসে ব্লিচিং পাউডার নিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে বিভিন্ন ক্ষতিকারক জিনিস নষ্ট করে ফেলে, সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে এই যে আমাদের ন্যানো টেকনোলজির কারণে। তো উদ্দীপকের লকারের ব্যবহৃত প্রযুক্তিটি কি? উদ্দীপকের ব্যবহৃত লকারের প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্সের অন্তর্গত হ্যান্ড জিওমেট্রি বা হাতের রেখা শনাক্তকরণ প্রযুক্তি। এরপর তুমি বলবা যে উনি এখানে হাত দেয়, এসে তোমাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিতকরণ করতে পারে, সো এটা বায়োমেট্রিক্সের অন্তর্গত। এরপর বায়োমেট্রিক্সের সংজ্ঞা দিবা, বায়োমেট্রিক্সে কি কি আছে এগুলো তুমি বলবে। এরপর হাতের রেখা কিভাবে শনাক্তকরণ করে। পৃথিবীতে একজন মানুষের হাতের রেখার সাথে অন্য কারো হাতের রেখা মিলতে পারে না, তাই একজন মানুষের হাতের রেখাগুলোকে অ্যানালাইসিস ও বিশ্লেষণ করার মাধ্যমে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিতকরণ করা যায়, যা উদ্দীপকে হয়েছিল। ঠিক আছে, তো এটা বলে ফেলতে পারবো। এরপর ডাক্তার রাসেলের গবেষণা কৃষিক্ষেত্রে যে ভূমিকা রাখতে পারে, এই যে একটা আরেকটু কঠিন হয়ে গেল প্রশ্নটা, ঠিক আছে, যে গবেষণা কৃষিক্ষেত্রে কি ভূমিকা পালন করবে। বা কৃষিক্ষেত্রে তো ভূমিকা পালন করে আমরা পড়ছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কিন্তু এখানে ন্যানো টেকনোলজি, যেহেতু উদ্দীপকের রাসেলের গবেষণা যেটা, সেটা আমরা উদ্দীপক পড়ে বুঝতেছি ন্যানো টেকনোলজি, দেখানো আবার কৃষিক্ষেত্রে বলতেছে। কৃষিক্ষেত্রে আমরা পড়ছিলাম কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কিন্তু কৃষিক্ষেত্রে এখন এটা কিভাবে ভূমিকা পালন করবে? ইয়েস, কৃষিক্ষেত্রে ন্যানো টেকনোলজি ভূমিকা পালন করবে, কারণ কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি এখন প্রয়োজন কি? একটা জিনিস, সারের সাথে সাথে আরেকটা জিনিস প্রয়োজন হচ্ছে তোমার ওই যে ক্ষতিকারক জিনিস। কীটনাশক প্রয়োগ করে না? কীটনাশক কেন প্রয়োগ করে? কারণ বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে, বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে, যা ফসলকে ধ্বংস করে ফেলে, যা ফসলকে কি করে ফেলে? ধ্বংস করে ফেলে। তো এই বিভিন্ন ধরনের ময়লা, দূষণকারী পদার্থ, কীট পতঙ্গ, এইসব জিনিসকে ধ্বংস করার জন্য হলে আমাদের এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের স্পেশাল ন্যানো পার্টিকেল আছে, যেগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের ফসলকে রক্ষা করে থাকে। এতে আমাদের হচ্ছে কৃষিক্ষেত্রে উন্নয়ন বাড়ে, ফলন অনেক বৃদ্ধি পায়। ঠিক আছে, এই কেসটা একটু জটিল, ঠিক আছে, কারণ একদিকে বলছে কৃষিক্ষেত্র, এখানে তো আমি দেখতে পাচ্ছি কৃষিক্ষেত্র বললে তো হয়ে যাচ্ছে আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আবার এই দিকে আবার বলছে ময়লা টয়লা পরিষ্কার, এখানে আবার ন্যানো টেকনোলজি। সো একটু ম্যাচ করাতে একটু ঝামেলা হয়ে যেতে পারে, বাট আমি বুঝাই দিলাম, আশা করি বুঝতে পারছো যে এখানে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, পোকামাকড়, ক্ষতিকারক জীবাণু, এগুলো ধ্বংস করার জন্য হচ্ছে আমাদের এই ন্যানো টেকনোলজির বিভিন্ন ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছো সবাই। ওকে, তাহলে আমাদের এটা শেষ, হলিক্রস শেষ হলো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আসি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। ঠিক আছে, আদমজিতে কি প্রশ্ন আসছে একটু দেখি। ডাক্তার রাকিব দেশের খাদ্য ঘাটতি পূরণে, আমি আর কিচ্ছু বলা দরকার নেই, খাদ্যের ঘাটতি পূরণ করবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ফসল, অনেক ভালো ভালো ফসল, অনেক বেশি ফসল উৎপাদন করা যায়, খাদ্যের ঘাটতি পূরণ হয়ে যাবে। এটা ঘাটতি পূরণ দেখেই আমি চোখ বন্ধ করে বলতে পারি যে এখানের মধ্যে আমাদের কিসের কথা বলা হয়েছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হয়েছে। এই যে অধিক ফসল উৎপাদন করে বীজ আবিষ্কারের জন্য প্রযুক্তির সাহায্যে গবেষণা করছেন, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপরে দেখো, তার গবেষণা সম্পর্কিত তথ্যসমূহ তার সহকারী অনুমতি ব্যতীত কম্পিউটার থেকে নেওয়ার চেষ্টা করে। সে যে এই যে গবেষণা করলো কিভাবে খাদ্য অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ করা যাবে, এই যে গবেষণাগুলো করলো, এগুলো ডেটা, এগুলো তথ্য, ইনফরমেশন যেগুলো সে জোগাড় করলো, এগুলো যে তার কম্পিউটারে আছে, তার এক সহকারী তার অনুমতি ছাড়া ওই কম্পিউটার থেকে ওই তথ্যগুলো নিয়ে চলে যাওয়ার ব্যবস্থা, মানে একটু চেষ্টা করেছেন। এটা কি হবে বলো? এটা কি হবে বলো? কি বলছে?
কোনো জালেমা নাই, সব সকজ। কে বলছে এটা? আক্তার জুমা। আচ্ছা ঠিক আছে, ওকে। অ্যালিনা বলতেছে হ্যাক। ভেরি গুড অ্যালিনা। তারপরে আর কে বলতে পারে? প্রথমটা তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পরেরটা কি হবে? এই যে একজন অলরেডি বলছে যে হ্যাকিং। ইয়েস, দিস ইজ হ্যাকিং। হ্যাকিং এর ক্ষেত্রে আমি তোমাদের বলছিলাম যে কি, অন্য কারো অনুমতি ব্যতীত তার কম্পিউটারে প্রবেশ করাটাই হচ্ছে কি হ্যাকিং। যারা আমার ওই দিনের বক বক গুলো মনোযোগ দিয়ে শুনছো, যে এই লোক কি বক বক করতেছে, যারা মনোযোগ দিয়ে শুনছো তারা কিন্তু অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে, আমি কিন্তু হ্যাকিং এর ক্ষেত্রে সংজ্ঞা কিন্তু ছিল না স্লাইডে, আমি কিন্তু মুখে বলে দিয়েছি। সো যারা শুনছো তারা কিন্তু অ্যান্সার করতে পারতেছো, যে ফাতেমা, তারপর হচ্ছে মাইশা, মোতালেব, তাসপিয়া। তাসপিয়াটা জেনেটিক ইঞ্জিনিয়ার, লাস্টটা হচ্ছে হ্যাকিং। হ্যাকিং, তারপরে রনি, ভেরি গুড। অর্নিকা, আলফি, ভেরি গুড ভেরি গুড। অনেকেই অ্যান্সার করতেছে, সবার নাম করতে পারতেছি না, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ইয়েস, তাহলে এখন দেখো, ডাক্তার রাকিবের সহকারী কর্মকাণ্ডে নৈতিকতা বিচারে বিশ্লেষণ করো। নৈতিকতার বিচারে কি? নৈতিকতার বিচারে সে অনৈতিক কাজ করেছে। ঠিক আছে, এটা হচ্ছে অনলাইন অপরাধ এবং এর জন্য এটা শাস্তিযোগ্য অপরাধ। তো প্রথমে বলবা যে উদ্দীপকে, এখানে কি বলছে? ডাক্তার সহকারী কর্মকাণ্ডে উদ্দীপকে ডাক্তার রাকিবের সহকারীর কর্মকাণ্ডটি হলো হ্যাকিং, যেটি একটি সাইবার ক্রাইম। এরপরে বলবা যে এটা নৈতিকতার এটা এটা একটি অনৈতিক কাজ এবং দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে, তো এরপরে হ্যাকিং এর সংজ্ঞাটা দিবা, যে হ্যাকিং কি? যখন অন্য কারো কম্পিউটার বা অন্য কারো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তার অনুমতি ব্যতীত সেটি ব্যবহার করা হয় বা তার ফাইলগুলো সরিয়ে ফেলার বা নিয়ে ফেলার চেষ্টা করা হয়, তখন সেটাকে হ্যাকিং বলা হয়, যেটা নৈতিকতার দৃষ্টিতে খুবই নিন্দনীয় কাজ এবং এটি এটাই একটি শাস্তিযোগ্য অপরাধ, অবশ্যই অপরাধ। এর জন্য সাইবার আইন রয়েছে, যার জন্য তার জরিমানা এবং জেলও হতে পারে। ঠিক আছে, ওকে। এবার আসো, আদমজি শেষ। এবার আমরা একটু বোর্ড প্রশ্নে যাই। ঢাকা বোর্ড 25 সাল, দেখি 25 সালের প্রশ্নে কি আসছে। ঢাকা বোর্ডের 25 সালের প্রশ্নে কি আসছে আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। সময় আর রিচি, আরে রিচি কি যে মিস করে ফেলছো রিচি। সবাই কি করতেছে এখানে জানো রিচি? সবাই হচ্ছে উদ্দীপক দেখে প্রশ্ন বলে দিচ্ছে। মানে আমরা তো উত্তর দেওয়া উচিত, তাই না? আমরা এমন একটা প্রো লেভেলে চলে গেছি, এই যে এখানে যারা আছে এরা, আমরা এমন একটা প্রো লেভেলে চলে গেছি, আমরা উদ্দীপক দেখে আমরা প্রশ্ন বলে দিতে পারছি। অ্যান্সার দিতে পারি আর না পারি, উদ্দীপক দেখে আমরা প্রশ্ন বলে দিতে পারতেছি যে প্রশ্ন কি প্রশ্ন হয়েছে। যেমন দেখো, এই যে সবাই এখন দেখবা যে প্রশ্ন বলে, উদ্দীপক পড়ে প্রশ্ন বলে দিবে। দেখো, মিস্টার রফিক একজন বিখ্যাত গবেষক। তিনি এবং তার দল পার্পল কালারের, মানে বেগুনি রং এর উফুসি ধান আবিষ্কার করেন। মিস্টার রফিক, কেউ প্রশ্ন দেখুন, আমরা প্রশ্ন নিজেরা গেস করব। ঠিক আছে, মিস্টার রফিক একজন বিখ্যাত গবেষক, ওকে, উনি গবেষণা করেন। তিনি এবং তার দল বেগুনি রঙের উফুসি ধান আবিষ্কার করেন। মিস্টার রফিকের বন্ধু শফিক একদিন তার ল্যাবে প্রবেশের জন্য হাত দিতে গেলেই দরজাটি না খুলে অ্যালার্ম বেজে ওঠে। অর্থাৎ কি হয়েছে, যে মিস্টার রফিকের বন্ধু শফিক একদিন তার ল্যাবে প্রবেশের জন্য, মানে এই মিস্টার রফিকের ল্যাবে প্রবেশ করতে গেছে তার বন্ধু শফিক, তো প্রবেশের জন্য দরজার মধ্যে হাত দিতে গেছে, দরজা খোলে নাই, না খুলে দরজা কি ওয়াও 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 সাউন্ড করা শুরু করছে। ঠিক আছে, অ্যালার্ম সাউন্ডটা অনেকটা ওয়াও ওয়া টাইপের আর কি। কিন্তু মিস্টার রফিক এসে দরজার সামনে দাঁড়াতেই সেই দরজা খুলে যায়। মানে ব্যাপারটা হয়েছে, মিস্টার রফিকের ল্যাবের মধ্যে তার বন্ধু শফিক আসছে, আসে দরজার মধ্যে হাত দিছে, দরজা কি করছে, মাও মাও করে উঠছে। পরে যে মিস্টার রফিক যার ল্যাব, সে আসে দরজার সামনে দাঁড়ানোর সাথে সাথে দরজাটা খুলে গেছে। ওকে, সো এখন আমরা এখানে গেস করে ফেলতে পারছি যে প্রশ্নটা কি হয়েছে, এই ঘয়ের মধ্যে প্রশ্নটা কি হয়েছে, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। তো এখন এখানে আমাদের উদ্দীপক দেখে আমরা দুইটা অপশন, দ্বিতীয় অপশন
আসো। কয়টা সিকিউ শেষ করছেন? সিকিউ তো আমরা ক্যাডেট কলেজে সিকিউ দেখছি, তারপরে নটরডেমে দেখলাম, তারপরে হচ্ছে রেসিডেন্সিয়ালে দেখলাম, আরো কয়েকটা 5-6টা শেষ করে ফেলছি তো আমরা। ওকে, এই যে রিচি, তুমি তো নিজেই অ্যান্সার করে ফেলতে পারতেছো। বায়োমেট্রিক্স অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছিল, ওই একজনে আসছিল, লাইন নাড়াই ফেলছে, তো পরে বন্ধ হয়ে গেছে। এখন বলো এটা কোন টেকনোলজি? এটা হচ্ছে বন্ধ হয়ে যাওয়া টেকনোলজি। যাই হোক, ওকে, এখন আসো, আমরা বুঝতে পারছি যে একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর আরেকটা হচ্ছে কি বেগুনি রঙের, অন্য কালার রঙের হচ্ছে উনি ধান আবিষ্কার করছেন, মানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে করছেন। আর দরজা হাত দিতে ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে বায়োমেট্রিক্স। তো প্রথমে তার বন্ধুর জন্য খোলা নাই কেন? কারণ তার বন্ধুর হাতের সাথে ওটা দরজার কোনো কানেকশন ছিল না বা সেট করা ছিল না। আর দ্বিতীয়ত সে আসার কারণে খুলে গেছে, দাঁড়াতেই খুলে গেছে, মানে কি তার ফেস রিকগনিশন ছিল, দরজার সাথে ফেস রিকগনিশন ছিল, তার দরজার সামনে আসার সাথে সাথে ফেস রিকগনাইজ হয়ে দরজাটা খুলে গেছে। এখন আমরা প্রশ্ন পড়ি, দেখো মিস্টার রফিক দরজার সামনে দাঁড়ালে দরজাটি খুলে গেল, শফিক হাত দিলে দরজা খুলল না কেন? মিস্টার রফিকের দরজার মধ্যে প্রথমে ফেস রিকগনিশন সিস্টেম ছিল, সেই ফেস রিকগনিশন সিস্টেমের কারণে মিস্টার রফিক দরজার সামনে আসার কারণে তার ফেস রিকগনিশনের কারণে দরজাটি খুলে যায়। আর শফিকের জন্য, তার বন্ধু শফিকের জন্য খোলা নাই কেন? কারণ হাত রাখার পরেও দরজা খোলে না, কারণ তার হাতের সাথে ওই দরজার কোনো সেট ছিল না। এখন আমার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, তুমি ফিঙ্গার দিলে কি খুলবে? খুলবে না। তুমি ফিঙ্গার দিলে একটা ভাইব্রেট করে উঠবে, খুলবে না। তো তেমনি তার যেমন হাত দেওয়া, তার হাতের সেট করা ছিল না, তাই সে তার হাত দেওয়ার কারণে সেটা ভুল হয়েছে এবং সেটা অ্যালার্ম বেজে উঠছে। অ্যালার্ম সিস্টেম ছিল যে ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে অ্যালার্ম বেজে উঠবে, সেই কারণে ওয়া ওয়া করে উঠছে। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। তো একটা কথা বলে রাখি, গ আর ঘয়ের অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে প্রথমে তুমি এক কথায় উত্তর দিয়ে ফেলতে হবে। যেমন উফুসিদান আবিষ্কারের প্রযুক্তিটি কাজ করার পদ্ধতি বর্ণনা করো এবং কৃষিক্ষেত্রে কি কি অবদান রাখছে ব্যাখ্যা করো। তো প্রথমে তুমি বলে ফেলবো উফুসিদান আবিষ্কারের প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এক লাইনে প্রথম উত্তর দিতে হবে, এটাই 1 মার্ক, এটাই কিন্তু 1 মার্ক। তুমি বর্ণনা না লিখলে, এতটুকু লিখলে কিন্তু 1 মার্ক পেয়ে যাবা। তো দেখো উফুসিদান আবিষ্কারের প্রযুক্তিটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপরে তুমি বলবা যে উনি যেহেতু গবেষণা করে ভিন্ন কালারের ধান আবিষ্কার করেছেন, সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সম্ভব। বিভিন্ন ধরনের জিন এনে পরিবর্তন করে নতুন জিন তৈরি করে তারপরে হচ্ছে যে ধান আবিষ্কার করা হয়, এটা হচ্ছে ভিন্ন রকমের ধান উৎপাদন হয়, তো এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপর বলা হচ্ছে কৃষিক্ষেত্রের অবদান কি? কৃষিক্ষেত্রের অবদান অনেক অপরিসীম, কারণ হচ্ছে এখানে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে উন্নত জাতের ফসল, উন্নত জাতের ধান, উন্নত জাতের খাবার বা হচ্ছে তোমার হচ্ছে জীব তৈরি করে তোমার হচ্ছে কি করা যায়, ফলমূল যা আছে সব কিছুই, এমনকি শুধু যে ফসলের ক্ষেত্রে তা না, এই যে গরু ছাগল এরা কিন্তু উন্নত জাতের হয়। মানে অনেকে বলে না অস্ট্রেলিয়ান গরু, অনেকে বলে কি নেপালি গরু, আবার অনেকে বলে ক্রস গরু। ক্রস মানে হচ্ছে ভিন্ন জাতের 2 গরুর সন্তান হয়, সেটা ক্রস গরু হয় আর কি, এরকম। সো এই আর কি যে তখন সে ভালো দুধ দেয় হয়তো। মনে করো কোনো গরু আছে যার শরীরে একটু মোটা সোটা, যে মোটা তাজা শরীর, ঠিক আছে, মাংস টাংস অনেক বেশি হবে, বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। আবার কোনো একটা গাভী আছে যে হচ্ছে মনে করো যে অনেক বেশি দুধ দেয়। নর্মালি একটা গরু যতটুকু দুধ দেয় তার থেকেও এই জাতের গরু অনেক বেশি দুধ দেয়। এখন যে অনেক মোটা তাজা সে মনে করে এক জাতের, যে অনেক বেশি দুধ দিয়ে থাকে সে মনে করে আরেক জাতের। এখন এই দুইজনের মিলে যদি কোনো একটা সন্তান হয় তাহলে সে মোটা তাজাও হবে, এবং যদি সে গাভী হয় তাহলে সে দুধও বেশি দিবে। তাহলে কি ভালো না? তো এটা উন্নত জাতের গরু হয়ে গেল আর কি। তো এই আর কি। তো এই ক্ষেত্রে কৃষিক্ষেত্রে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, যে কোনো দেশের জন্য খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, খাদ্যের অভাব মেটানো যায় এবং অল্প জমির মধ্যে অনেক বেশি ফসল উৎপাদন করা যায়। কৃষকের জন্য সেটা উপকারী এবং হচ্ছে তারা হচ্ছে স্বাবলম্বী হতে পারে খুব সহজে। ওকে, ঢাকা বোর্ড 25 গেল, এবার আসো চট্টগ্রাম বোর্ড 25 সালের প্রশ্ন আসে, ঠিক আছে। আইসিটি ক্লাসে শিক্ষক টেলিভিশন মোবাইল রেডিও সহ, আইসিটি ক্লাসে শিক্ষক টেলিভিশন মোবাইল রেডিও সহ অনেক গুরুত্বপূর্ণ ডিভাইসের বর্তমানে ক্ষুদ্র আকার ও অধিক ক্ষমতা নিয়ে পাঠদানের কথা বললেন। কিছু বলার দরকার আছে? কি প্রশ্ন আসছে? কিছু বলার দরকার নাই। এই সবই আইসিটির সাম্প্রতিক প্রবণতায় ব্যবহৃত প্রযুক্তির কারণ হচ্ছে। এক পর্যায়ে তিনি একজন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে থিয়েটারে 3D মুভি দেখার বাস্তবের অনুভূতি সৃষ্টিকারী প্রযুক্তি নিয়ে আলোচনা করলেন। দেখছো কত সহজ, শুধুমাত্র গত 2টা ক্লাসে যে আমার বক বক শুনছিলাম, এই ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আধা ঘন্টা বকছিলাম, তাই না? তো এখন অতি ক্ষুদ্র আকার, অধিক ক্ষমতা, নানা টেকনোলজি, তাই না? কি টেকনোলজি? নানি টেকনোলজি। সো এটা আমরা বুঝতে পারছি। থিয়েটারে 3D ত্রিমাত্রিক মুভি দেখছে, ভার্চুয়াল রিয়েলিটি শেষ। এই যে দেখো, উদ্দীপকে মুভি দেখার প্রযুক্তিটি শিক্ষা গবেষণাকে আধুনিক রূপ দিয়েছে 3D। এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। তারপর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত বিশেষ প্রযুক্তি চিকিৎসা ও খাদ্য শিল্পের ভূমিকা ব্যাখ্যা করো।
উদ্দীপকে যে বিশেষ প্রযুক্তিটা ছিল সেটা হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি। এই ন্যানো টেকনোলজির কারণে চিকিৎসায় কি ভূমিকা আসছে? চিকিৎসায় দেখো, আমরা এমসিকিউ একটা পড়েছিলাম, মনে আছে? একটু আগের ক্লাসে এমসিকিউ পড়েছিলাম যে আমাদের ওই বিভিন্ন স্মার্ট মেডিসিন তৈরি হয়। স্মার্ট মেডিসিন কেমনে? ওই বিভিন্ন ধরনের ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয় ওষুধের মধ্যে, যাতে ওষুধের গুণাগুণ এখন আরও আগের থেকে অনেক বেশি, ওষুধের ক্ষমতা আগের থেকে অনেক বেশি হয়ে যায় এবং এটার কার্যকারিতাও আগের থেকে অনেক বেশি হয়ে যায়। তো চিকিৎসা ক্ষেত্রে এই যে একটা সুবিধা। দ্বিতীয় হচ্ছে, আরেকটা বলছি কি, যে খাদ্য শিল্পে কি আমরা আজকে কিন্তু একটা সৃজনশীল দেখলাম, এই ক্লাসে একটা সৃজনশীল দেখলাম, সেটা কি, যে কৃষি ক্ষেত্রে এই ন্যানো টেকনোলজির ভূমিকা কি? কৃষি ক্ষেত্রে এই ন্যানো টেকনোলজির একটা ভূমিকা হচ্ছে তোমার হচ্ছে, এটা কৃষি ক্ষেত্রের কথা বলতেছি, যে হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় জীবাণু ধ্বংস করা যায়। কিন্তু খাদ্য শিল্পের সরাসরি একটা আছে, সেটা আমি তোমাদের বলছি, খাদ্যের প্যাকেটজাত করার কারণে খাদ্যের গুণাগুণ অনেক ভালো থাকে। তাছাড়া খাদ্যের গুণাগুণ রক্ষার্থে, খাদ্য কতদিন ভালো থাকবে সেই জন্য যে জিনিস দেওয়া দরকার সেগুলো দেওয়া যাচ্ছে এই ন্যানো টেকনোলজির মাধ্যমে। তাহলে এই খাদ্য শিল্পেও কিন্তু এই ন্যানো টেকনোলজির ভূমিকা অপরিসীম। তো খাদ্যের ন্যানো টেকনোলজি কোথায় কোথায় ব্যবহার করা আমি লিখে দিয়েছিলাম না, এমসিকিউর মধ্যেই তো মনে লিখে দিয়েছিলাম, যে খাদ্যের গুণাগুণ রক্ষার্থে, খাদ্যের প্যাকেটজাতকরণে, জীবাণু ধ্বংস করার কারণে, ছোট ছোট আণবিক ডিভাইস তৈরি করার কাজে, ঠিক আছে, বিভিন্ন ন্যানোমিটার চিপ তৈরি করার কাজে। এবং এগুলো যে ছোট আকারে, মনে করো মোবাইলের আকার দিন দিন ছোট হয়ে যাচ্ছে, স্লিম হয়ে যাচ্ছে, এর মানে এই না মোবাইলের ক্ষমতা কমে যাচ্ছে, বরং ক্ষমতা আরও বাড়তেছে। যদিও চিপটা ছোট, বরং এদের ক্ষমতা আরো বেশি, ঠিক আছে। তো এইসব কাজে ব্যবহার করা হয় ন্যানো টেকনোলজি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো ঠিক আছে, অনেক এমসিকিউ, অনেক সৃজনশীল, ঘুরে ফিরে এই সৃজনশীল সবগুলো দেখবে এরকমই হবে, এগুলো তো আলোচনা করছি আগের দিন। তাছাড়াও আমি তোমাদের বলছিলাম, আগের ক্লাসে বলছিলাম, তোমাদেরকে 25 সালে যত প্রশ্ন আসছে বোর্ড পরীক্ষায়, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। তো তোমরা এতক্ষণে বুঝে ফেলছো যে তোমাদের আসলে কি করতে হবে। তোমাদের যে প্রত্যেকটা টপিক আছে, বিশ্বগ্রাম, ভার্চুয়াল রিয়েলিটি, তারপরে হচ্ছে তোমার আরেকটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, এই জিনিসগুলোকে, প্রত্যেকটা জিনিসকে তুমি হচ্ছে 1 থেকে 2 পেজের মধ্যে এটা নোট করে রাখবা, ঠিক আছে। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি, কোথায় ব্যবহার করা হয়, কি জন্য এটা ব্যবহার করলে উপকারটা কি, এই ব্যাপারগুলো নিয়ে তুমি 1 থেকে 2 পেজ হচ্ছে লিখে রাখো। বায়োমেট্রিক্স কাকে বলে, কত প্রকার, কি কি, সেটা হচ্ছে তুমি লিখে ফেলো। তারপর হচ্ছে তোমার হচ্ছে এই যে ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে, কোথায় কোথায় ব্যবহার করা হয়, এটা ব্যবহার করার কারণে আমাদের কি উপকার হয়, লিখে ফেলো, ঠিক আছে। তো এইগুলো তুমি লিখে ফেললেই এই প্রশ্নগুলোর অ্যান্সার একদম পানিবাদ, ঠিক আছে। ওকে, সো আমাদের এই অধ্যায় কিন্তু ফাইনালি শেষ। এখন তোমরা বলো, এই প্রথম অধ্যায় নিয়ে তোমাদের ভয় কি দূর হয়েছে? আমাকে একটু জানাও, প্রথম অধ্যায় নিয়ে তোমাদের ভয় কি দূর হয়েছে কিনা আমাকে একটু বলো সবাই। কেমন লাগলো তোমাদের প্রথম অধ্যায় একটু বলো। অনেকে আগে থেকেই পারো, খুবই ভালো, অনেকে নতুন শিখেছো, অনেকে আগে থেকে পারো, এখন আরো ভালো করে শিখেছো, ঠিক আছে। সো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, কোনো সমস্যা নেই। কোনো সাজেশন, কমপ্লেইন, ভালো লাগা, খারাপ লাগা, সব কিছু বলতে পারো। আমাদের ক্লাস শেষ, আমরা পরবর্তী ক্লাসে পঞ্চম অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। এই যে তোমরা বলতেছিলা ভাইয়া 4 অধ্যায় কবে শেষ হবে, দেখো 4 অধ্যায় শেষ, প্রথম অধ্যায় শেষ, এখন পঞ্চম অধ্যায় শুরু হয়ে যাবে। আবার কয়েকদিনের মধ্যে তোমাদের সিএম ভাই হয়তো বা ক্লাস শুরু করে দিবে। তোমাদের সিএম ভাই হচ্ছে 2 আর 3 অধ্যায় নিবে আশা করি, ঠিক আছে। 2 আর 3 অধ্যায় উনি নিবে, আর হচ্ছে বাকি 4টা অধ্যায় আমি নিব। ওকে, ভাইয়ের কোনো কথা নেই, অনেক ভালোভাবে বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড, জাজরা হয়ে গেছে। ওকে, তারপরে হচ্ছে ভালো বুঝেছি, ফাহমিদা আলিনা, ওকে ভেরি গুড। তারপরে হচ্ছে প্রদীপ, জাজরা হয়ে গেছে। সাদিয়া, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। শিপন, আলহামদুলিল্লাহ। আরিফ, ওয়াও লাগছে, ওকে ভেরি গুড। জি ভাইয়া, ক্লাস ভালো ছিল, ভেরি গুড। ভাইয়া, ন্যানো টেকনোলজি দিয়ে কীভাবে ছোট ক্ষুদ্র ডিভাইস বানানো হয়? কারণ ন্যানো টেকনোলজির কাজ হচ্ছে ক্ষুদ্র স্কেলে কাজ করে, ঠিক আছে, ক্ষুদ্র স্কেলে, ন্যানোমিটার স্কেলে। ওই যে 1 ন্যানোমিটার মানে কি 10⁻⁻৯ মিটার, অনেক ক্ষুদ্র স্কেলে যেহেতু কাজ করে, সেই জন্য অনেক ছোট ছোট জিনিস তৈরি করা যায়, ঠিক আছে। ওকে নুসরাত, জি ভাইয়া ডান। নেক্সট কোন চ্যাপ্টার পড়াবেন? পঞ্চম অধ্যায়। মিনহাজুল ইসলাম, উনি ভালো পড়াবে, কোনো সমস্যা নেই। মাইশা হচ্ছে নতুন শিখেছে, ওকে ভেরি গুড। জি ভাইয়া ভালো লেগেছে, ভালো। জি ভাই, এখানে কোনো প্রবলেম নেই, ওকে ভেরি গুড। 6 অধ্যায় কবে করাবেন? পঞ্চম অধ্যায় শেষে। পঞ্চম অধ্যায় কিন্তু আমাদের একটু বেশি হবে, হয়তো বা 2 সপ্তাহ, আমাদের ক্লাস 8 থেকে 10টা ক্লাস লাগবে পঞ্চম অধ্যায়, আগেই বলে রাখছি। তো ক্যাঁ করে না, পঞ্চম অধ্যায় পড়ানোর সময় কবে শেষ হবে। তোমার পরীক্ষার আগে আমি আমাদের সিলেবাস শেষ করবো, সেটা তুমি চিন্তা করো না। তো পঞ্চম অধ্যায় একটু টাইম নিবে, এরপরে ষষ্ঠ অধ্যায় আবার টাইম নিবে না, ষষ্ঠ আবার দৌড় দিয়ে চলে যাবে, ঠিক আছে। তো পঞ্চম অধ্যায় শুরু হবে।
আর যারা পঞ্চম অধ্যায়ে একটু মোটামুটি পারো, কম পারো, তারা হচ্ছে বেসিক জিনিসগুলা আমি যদিও একটু আলোচনা করে দিব, তারপরে তোমরা যে কাজটা করবা বেসিক জিনিসগুলো একটু তোমরা আলোচনা করে নিবা, ঠিক আছে? 2 অধ্যায়ে অনেক ভালোভাবে রিভিশন হয়েছে। জুমা, ভেরি গুড। তারপর হচ্ছে ফেরদৌসি, ভালো ক্লাস ছিল, থ্যাংক ইউ। প্রথম অধ্যায় যদিও থিওরিটিক্যাল, তারপরও আশা করি সবার ভালোই লাগছে, তাই না? রিচ 100%, ওকে, ভেরি গুড। তোমরা নিজেরা কিভাবে বুঝবা যে তুমি 100% পারো কিনা? তুমি বিগত বছরের প্রশ্নগুলো একটু বের করবা, বের করে হচ্ছে তুমি এমসিকিউগুলো বের করবা, এগুলো তুমি নিজে পড়ার চেষ্টা করবা। তুমি যদি দেখো যে 90 to 95% হচ্ছে তুমি অ্যান্সার করতে পারতেছো, তাহলে দ্যাটস মিন তোমার প্রিপারেশন ভালো, ঠিক আছে? পুরো ক্লাসটা পারলে আমরা রিচি আবার শুরু থেকে ক্লাস করো, বেশি কিছু লাগবে না। তুমি 2x মোড দিয়ে দেখো, আমি অনেক ঘন ঘন বলতেছি। দেখো 4 অধ্যায় করানো হলো, 4 অধ্যায় শেষ। হ্যাঁ ভাই, এতদিন ভয় ভিতরে কাজ করতে সব ভয় কেটে গেছে। ওকে, থ্যাংক ইউ শিপন, তোমাকে অনেক ধন্যবাদ। 3 আজ 5 প্রবলেম হচ্ছে, 5 আমরা প্রায় 8-10টা ক্লাস নেব, সমস্যা নেই। 5 চ্যাপ্টারে খেলা হবে, ইয়েস। তবে তোমরা আগে থেকে একটু কিছু জিনিস দেখে রাখলে ভালো, ঠিক আছে? কিছু জিনিস দেখে রাখলে ভালো। ভাইয়া আগে 6 চ্যাপ্টার করান না ভাইয়া, পঞ্চম অধ্যায় আগে করাবো, ঠিক আছে? পঞ্চম অধ্যায় অনেকের সমস্যা, কারণ পঞ্চম অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে, এটাই ম্যাক্সিমাম বোর্ডে 2টা সৃজনশীল আসবে। তো প্র্যাকটিস করবা বাসায়। শাকিল, এই যে যেমন আমি বললাম প্রত্যেকটা টপিকের নোট করবা, তো এই নোটটা আজকে করে ফেলো তুমি, তাহলে তো হয়ে যায়। আর শনিবার থেকে ইনশাল্লাহ আমরা পঞ্চম অধ্যায় শুরু করে দিব। না, পঞ্চম অধ্যায় আগে করাবো ভাইয়া, নিয়ত নিয়ে ফেলছি পঞ্চম অধ্যায়। আর ষষ্ঠ অধ্যায়ের জন্য তোমাদের জন্য আমি আপডেটেড স্লাইড বানাচ্ছি, সো ওইটা যেন শেষ হয়। যেমন আমি আপডেটেড স্লাইডটাও একটু তোমাদের দেখাই দিচ্ছি। তো আমি নিলে এখন হয়তো বা পুরান স্লাইডে তোমাদের ক্লাস নিতে হবে, আপডেটেড স্লাইডে ক্লাস নিলে তোমরা অনেক বেশি বুঝতে পারো। আমি তোমাদেরকে একটু দেখাই যে আমি হচ্ছে আপডেটেড স্লাইড তোমাদের জন্য বানাচ্ছি, এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। সো এটা কমপ্লিট, যদিও আমি আপডেটেড স্লাইড অলরেডি বানাচ্ছি, আবার আমাদের যে অন্য আগের কোর্স আছে এখানে 2-1 জন থাকতে পারো, ওই ক্লাসটা নিচ্ছি। সেই যে আপডেটেড স্লাইডটা আমি দেখাচ্ছি একটু। সো ওইটাও আমার যদি তৈরি হয়ে যায়, তাহলে তোমাদের একদম আপডেটেড স্লাইডে হচ্ছে ক্লাস নিতে পারবো, ঠিক আছে? আরে ভাই আসোস না। আরে এটা আসে না কেন? আচ্ছা, এটা কোনো কারণে আমার পেন ড্রাইভটা এখানে ওপেন হইতেছে না, পরে দেখাবো। আচ্ছা যাই হোক, ষষ্ঠদের কাজ আরো ভালোভাবে হচ্ছে, সেই জন্য ষষ্ঠদেরটা পরে নিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এগুলোর পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? জাকারিয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওকে ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পিডিএফগুলো আমি ইনশাল্লাহ সুদের মধ্যে আপলোড করে দেবো, বাসা যায় এগুলো হচ্ছে আমি আপলোড করে দেবো, ঠিক আছে? সবাই পড়ালেখা করে ঠিকঠাকভাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।